where the mind is without fear and the head is held high, where knowledge is free. ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে যে অনলাইন টেলিক্লাস চলছে, সেই টেলিক্লাসে একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের আমি স্বাগত জানাই। আমি শুভ্রবিতান সাহা, পদার্থবিদ্যা বিভাগ, মালদা জেলা স্কুল। আজকে আমরা ক্লাস 11 ফিজিক্সের যে টপিকটা শুরু করব সেটা ইউনিট 10, তার ফার্স্ট চ্যাপ্টার সরল দোলগতি বা সিম্পল হারমোনিক মোশন। অত্যন্ত ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং ইউনিট 10-এ তোমরা দেখবে তোমাদের 6টা অধ্যায় আছে, তার জন্য 10 নাম্বার বরাদ্দ। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সরল দোলগতি, সিম্পল হারমোনিক মোশন। তো এই সরল দোলগতি বিষয় জানতে গেলে তোমাদের প্রারম্ভিক কিছু বিষয় তোমাদের জানা প্রয়োজন। যেরকম তোমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি কী, পিরিয়ডিক মোশন। পিরিয়ডিক মোশন বলতে আমরা কি বুঝি? যে গতি একটা নির্দিষ্ট সময় অন্তর একটা নির্দিষ্ট পথে গতিশীল থাকে সেই গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। অর্থাৎ কি বললাম? যে গতি একটা নির্দিষ্ট পথে গতিশীল থাকে সেই গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। যেরকম উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যে সূর্যের চারিদিকে গ্রহেদের আবর্তন বা বিভিন্ন গ্রহের চারিদিকে উপগ্রহের আবর্তন, এই ধরনের গতি। বা তোমার ধরো ঘড়ির কাঁটায় মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা, ঘন্টার কাঁটা, এইগুলো কিন্তু প্রত্যেকটাই পর্যাবৃত্ত গতির উদাহরণ। তো এই পর্যাবৃত্ত গতির কিছু বৈশিষ্ট্য আছে। পর্যাবৃত্ত গতির বৈশিষ্ট্য বলতে গেলে আমাদের যেটা প্রথমেই বলতে হবে যে এই ধরনের গতিগুলো বিশেষ করে পথ যদি বৃত্তাকার বা উপবৃত্তাকার হয় তাহলে কি দেখা যাচ্ছে? তাহলে দেখা যাচ্ছে বস্তুটি কিন্তু একই পথ দিয়ে ক্রমাগত বারবার গতিশীল থাকছে এবং এই পথে গতিশীল হতে গেলে তাদের কিন্তু একটা নির্দিষ্ট সময় কিন্তু লাগছে। গ্রহের চারিদিকে উপগ্রহের গতিগুলো বা সূর্যের চারিদিকে গ্রহদের যে গতিগুলো সেইগুলো কিন্তু সেই পর্যাবৃত্ত গতিগুলোকে আমরা বলবো উপবৃত্তীয় পর্যাবৃত্ত গতি বা এলিপ্টিক্যাল পিরিয়ডিক মোশন। তাহলে পর্যাবৃত্ত গতি সম্বন্ধে যদি আমরা বলতে চাই তাহলে পর্যাবৃত্ত গতিকে আমরা মোটামুটি 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে এলিপ্টিক্যাল, একটা রোটেশনাল অর্থাৎ উপবৃত্তীয় পর্যাবৃত্ত গতি, রোটেশনাল অর্থাৎ ঘূর্ণন বা চক্রাকার পর্যাবৃত্ত গতি, আরেকটা হচ্ছে রৈখিক পর্যাবৃত্ত গতি বা লিনিয়ার পিরিয়ডিক মোশন। তাহলে এলিপ্টিক্যালটা কি? যখন কোনো গ্রহের চারিদিকে উপগ্রহরা ঘুরছে বা গ্রহ যখন সূর্যের চারিদিকে ঘুরছে, এই যে পথ অর্থাৎ এরা যে উপবৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে এবং তাদের যে একটা নির্দিষ্ট সময় নিচ্ছে, এই যে গতিটা সেটা হচ্ছে এলিপ্টিক্যাল পিরিয়ডিক মোশন। রোটেশনাল পিরিয়ডিক মোশন কোনটা? বাকি অন্যান্য যারা সমস্ত গোলাকার পথে বা বৃত্তাকার পথে ঘুরছে, যেমন ফ্যানের গতি, বৈদ্যুতিক ফ্যানের গতি বা ঘড়ির কাঁটার যে চক্রাকারে আবর্তিত হচ্ছে সেই গতিটা হচ্ছে রোটেশনাল পিরিয়ডিক মোশনের উদাহরণ। আচ্ছা, লিনিয়ারটা কি? লিনিয়ার পিরিয়ডিক মোশনটা কি? আমরা এক্ষেত্রে আমরা সরল দোলকের কথা ভাবতে পারি। সরল দোলকটা কি? সরল দোলককে যখন আমরা তার সাম্যাবস্থান থেকে সামান্য বিচ্যুত করব তখন কিন্তু কি হয় যে সরল দোলকের যে পিণ্ডটা সে কিন্তু কি হয়, সাম্যাবস্থান থেকে বিচ্যুত করে তাকে ছেড়ে দিলে সে কিন্তু সাম্যাবস্থান অতিক্রম করে তার বিপরীত প্রান্তবিন্দুতে চলে যায়।
আবার সে বিপরীত প্রান্তবিন্দু থেকে সাম্যাবস্থান অতিক্রম করে প্রাথমিক যে অবস্থান থেকে তাকে ছাড়া হয়েছিল সেই অবস্থানে চলে যাচ্ছে। এখন এই যে পথটা সে যাচ্ছে আর আসছে, এই পথটা কিন্তু একটা নির্দিষ্ট পথ সে অতিক্রম করছে, এবং এই নির্দিষ্ট পথ অতিক্রম করতে গেলে তার কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগছে। তো এখন সেই বিস্তারটা যদি খুব কম হয়, সেই সরল দোলকের বিস্তারটা, অর্থাৎ সে যদি খুব ধীর গতিতে ঘোরে বা তার যদি খুব তার সাম্যাবস্থান থেকে তার যদি সরণটা যদি তার বিস্তারটা বেশি না হয় বা তার বিস্তারটা যদি খুব কম হয়, তাহলে কিন্তু কি হবে, তাহলে তার গতিটাকে আমরা লিনিয়ার রোটেশনাল মোশন, লিনিয়ার পিরিয়ডিক মোশন বা সরলরৈখিক পর্যাবৃত্ত গতি আমরা বলতে পারি। আচ্ছা, এইবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে দোলন বা কম্পন। দোলন বা কম্পন, অসিলেশন বা ভাইব্রেশন কাকে বলবো? পর্যাবৃত গতিসম্পন্ন কোনো কণা যদি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে একই পথ দিয়ে বারবার যাতায়াত করে, তাহলে তাকে আমরা বলবো দোলন বা কম্পন। তাহলে কি বললাম? পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি একটি নির্দিষ্ট পথ বরাবর বারবার যাতায়াত করে, তাহলে সেই গতিকে আমরা বলবো দোলন বা কম্পন। যেমন কি? যেমন আমরা সরল দোলকের কথা আমরা ভাবতে পারি। সরল দোলকের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা? এটা একটা দৃঢ় আলম্ব বিন্দু থেকে একটা ভারী কোনো বস্তু ঝোলানো থাকে, এটা দৃঢ় আলম্ব বিন্দু ধরে নাও, এটার নাম দিয়ে দাও পি। পি আলম্ব বিন্দু থেকে একটা বব ঝোলানো আছে, অর্থাৎ পিণ্ড ঝোলানো আছে। এবার তাকে যদি সাম্যাবস্থান থেকে সামান্য বিচ্যুত করে ছেড়ে দিই, তাহলে কিন্তু কি হবে, সে ক্রমান্বয়ে এটা ও, এটা এ, এই পজিশনটা হচ্ছে বি, অর্থাৎ তার গতিটা একবার এদিকে হবে একবার এদিকে হবে। অর্থাৎ একটা দৃঢ় আলম্ব বস্তু থেকে আমি যদি একটা ভারী কোনো বস্তুকে যদি আমি ঝুলিয়ে দিই, হ্যাঁ, তাহলে সেই সিস্টেমটা হচ্ছে একটা সরল দোলক গঠন করে, এবং সরল দোলকের এই অবস্থানটা হচ্ছে তার সাম্যাবস্থান, ও পি অবস্থানটা হচ্ছে তার সাম্যাবস্থান বা স্থিরাবস্থা। এবার যখনই আমি এই পিণ্ডটাকে তার সাম্যাবস্থান থেকে বিচ্যুত করব, তখনই কিন্তু কি হবে, তাহলে কিন্তু সে তার সাম্যাবস্থান অতিক্রম করে বিপরীত প্রান্তবিন্দু অর্থাৎ বিতে চলে যাবে, এবং তারপরে সে তার প্রাথমিক অবস্থান এতে ফিরে আসবে। অর্থাৎ কণাটা কিন্তু এ ও বি এবং বি ও এ ও বি এবং বি ও এ এই পথ বরাবর কিন্তু ক্রমান্বয়ে চলতে থাকে, এবং এই একটা নির্দিষ্ট পথ, এই নির্দিষ্ট পথ অতিক্রম করতে তার কিন্তু একটা নির্দিষ্ট সময় লাগছে। এখন এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো কৌণিক বিস্তার। তার আগে বলে দিই বিস্তারটা কি। বিস্তারটা হচ্ছে ও এ, অর্থাৎ তার সাম্যাবস্থান থেকে তার সর্বাধিক যে সরণটা, এটা তার সাম্যাবস্থান, সেখান থেকে তার যে সর্বাধিক সরণ সেটাকে আমরা বিস্তার বলবো। এবং এই যে অ্যাঙ্গেলটা, অর্থাৎ সাম্যাবস্থান থেকে তার যে সর্বাধিক সরণ, সেটা আলম্ব বিন্দুর সঙ্গে যে কোণটা তৈরি করছে সেইটা হচ্ছে কৌণিক বিস্তার। তো এক্ষেত্রে কৌণিক বিস্তার হচ্ছে ও পি এ ইজ ইকুয়াল টু হবে ও পি বি। এরা হচ্ছে কৌণিক বিস্তার। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে কৌণিক বিস্তার, এটা যদি কোনো কারণে লেস দ্যান 4 ডিগ্রি হয়, হ্যাঁ, কৌণিক বিস্তারটা যদি 4 ডিগ্রি থেকে কম হয়, তাহলে এই যে তাদের বিস্তার মানে যে তার পথটা, এই কম্পনটাকে আমরা সরলরৈখিক হিসাবে ভাবতে পারি। এই কৌণিক বিস্তারটা যদি খুব ছোট হয়, তাহলে আমরা বলতে পারি যে তার গতিপথটা হবে সরলরৈখিক। তাহলে এইটা একটা কিন্তু সরলরৈখিক পর্যাবৃত্ত গতির কিন্তু একটা উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, এবার ধরো আমরা স্থিতিস্থাপক তারের কথা, আমরা স্থিতিস্থাপক স্প্রিংয়ের কথা আমরা ভাবতে পারি। স্থিতিস্থাপক স্প্রিং, স্থিতিস্থাপক স্প্রিংয়ের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, যে এইখানে আমি একটা জিরো বিন্দু থেকে আমি একটা স্প্রিংকে ঝুলিয়ে দিয়েছি, এবং তার নিচে একটা ভারী কোনো বস্তুকে আমি ঝুলিয়ে দিয়েছি। অর্থাৎ প্রথমে একটা স্প্রিং ছিল,
স্প্রিংটা সাম্যাবস্থানে আছে সিতে, হ্যাঁ, এবার তাকে আমি কিছুটা ওয়েট চাপিয়ে দিয়েছি, তাহলে কি হবে, ওয়েটটা চাপিয়ে দিলে সে স্প্রিংটা দৈর্ঘ্যে বাড়বে, তার দৈর্ঘ্যে বেড়েছে। এইবার অর্থাৎ ওতে আছে বর্তমানে, তাহলে এবার যদি স্প্রিংটাকে ধরে আমি নিচের দিকে টানি তাহলে কি হবে, নিচের দিকে যদি আমি টেনে যদি ছেড়ে দিই তাহলে কি হবে, স্প্রিংটা ক্রমশ বিওসি এবং সিওবি এই পথে চলতে শুরু করবে, ক্রমশ তার একটা উলম্ব গতি আমরা দেখতে পাবো, হ্যাঁ, সেটা হচ্ছে বিওসি এবং সিওবি এই পথ বরাবর সে কিন্তু চলতে থাকবে। অর্থাৎ তার কিন্তু একটা আমরা রৈখিক বা সরল রৈখিক গতি কিন্তু আমরা দেখতে পাবো। এইটাই কিন্তু সেই স্প্রিংটা, ইলাস্টিক স্প্রিংটা সে পর্যায়ক্রমে দুলতে থাকবে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু তার একটা নির্দিষ্ট সময় কিন্তু লাগবে সেই পথ বরাবর যেতে। তাহলে এটাও একটা আমরা উদাহরণ পেলাম লিনিয়ার পিরিয়ডিক মোশনে। আচ্ছা, এইবার আমরা যদি টান টান করা তারের কথা চিন্তা করি, টান টান তারের কথা চিন্তা করি যদি, তাহলে কি দেখতে পাবো, ধরা যাক এটা হচ্ছে দুটো দৃঢ় আলম্ব বিন্দু, দুটো দৃঢ় বিন্দুর মধ্যে একটা তার টান টান করে রাখা আছে, হ্যাঁ। এইবার এই তারের যে কোনো বিন্দুতে আমি যদি তাকে সাম্যাবস্থা তাকে যদি বিচ্যুত করি তাহলে কি হবে, সাম্যাবস্থা ধরো এই পয়েন্টে আমি তাকে বিচ্যুত করেছি, এটা এক্স ওয়াই দুটো দৃঢ় আলম্ব বিন্দুর মাঝখানে একটা তার টান টান করে রাখা আছে। এবার যদি তাকে আমি যে কোনো বিন্দুতে তাকে যদি আমি কম্পন করি বা তারটাকে যদি প্লাগ করি তাহলে কি হবে, তারটা কিন্তু এই পথ বরাবর ক্রমশ দুলতে থাকবে। অর্থাৎ সে ও বি সি, অর্থাৎ সে বিওসি এবং সিওবি, বিওসি এবং সিওবি এইভাবে কিন্তু সাম্যাবস্থান থেকে সাম্যাবস্থা বরাবর কিন্তু সে চলতে থাকবে। অর্থাৎ এটাও কিন্তু একটা আমরা পেলাম লিনিয়ার পিরিয়ডিক মোশনের কিন্তু একটা উদাহরণ। তাহলে আমরা এটা ভালোই বুঝতে পারলাম যে যে কোনো দোলন বা কম্পনই কিন্তু হচ্ছে পর্যাবৃত্ত গতি, কিন্তু সমস্ত পর্যাবৃত্ত গতিকে আমরা কিন্তু দোলন বা কম্পন বলতে পারবো না। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে সরল দোলগতি জানতে গেলে আমাদের কিছু রাশিমালা বা সংজ্ঞা সম্বন্ধে আমাদের জানতে হবে। এই সংজ্ঞাগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আচ্ছা, প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে পূর্ণ দোলন। এক নম্বর বলবো আমরা পূর্ণ দোলন। পূর্ণ দোলন কাকে বলছে, বলছে যে কম্পনশীল কোনো কণা তার গতিপথে যে কোনো বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দুতে ফিরে আসার যে ঘটনা তাকেই আমরা বলবো পূর্ণ দোলন। অর্থাৎ কি বললাম, কম্পনশীল কোনো কণা যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছে আবার পুনরায় যদি সেই বিন্দুতে ঘুরে আসে তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটাকেই কিন্তু তাকে আমরা বলবো পূর্ণ দোলন। অর্থাৎ কি, আমি যদি এই একটা হচ্ছে সরল দোলকের কথাই যদি আমি চিন্তা করি তাহলে সরল দোলকের যে কোনো প্রান্তবিন্দু এটা, বা যে কোনো প্রান্তবিন্দু হতে পারে বা তার গতিপথের যে কোনো বিন্দু হতে পারে, অসুবিধা কিছু নেই। তাহলে কি হলো, আমি যদি এই প্রান্তবিন্দু থেকে তাকে যদি আমি ছেড়ে দিই তাহলে সে সাম্যাবস্থান অতিক্রম করে তার বিপরীত প্রান্তবিন্দুতে চলে গেল, আবার কিন্তু সে বিপরীত প্রান্তবিন্দু থেকে ঘুরে প্রাথমিক অবস্থানে ফিরে চলে এলো। অর্থাৎ এই যে তার গতিপথটা, এই গতিপথে সে কিন্তু একই পথ সে দুবার অতিক্রম করছে। অর্থাৎ এ ও বি একবার গেল, আবার বি ও এ সেই পথে ফিরে চলে আসলো। অর্থাৎ যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম ঘুরে আবার আমি যদি সেখানেই আসি তাহলে আমি বলতে পারবো আমার একটা পূর্ণদোলন সম্পূর্ণ হয়েছে। আচ্ছা, এবার আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পর্যায়কাল বা দোলনকাল। 2 নম্বর বিষয়টা আমাকে যেটা জানতে হবে, পর্যায়কাল বা দোলনকাল। পর্যায়কাল বা দোলনকাল কি বলছে, যে একটা পূর্ণ দোলন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে আমরা বলবো পর্যায়কাল বা দোলনকাল। একটা পূর্ণ দোলন অর্থাৎ যে কোনো প্রান্তবিন্দু বা যে কোনো তার গতিপথের যে কোনো জায়গা থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসতে যে সময়টা লাগলো তাকে আমরা বলবো দোলনকাল বা পর্যায়কাল। ঠিক আছে, একে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করব। সবসময় দোলনকাল বা পর্যায়কালকে আমরা ক্যাপিটাল টি দিয়ে ডিনোট করি। এবং যেহেতু এটা একটা সময়ের ব্যাপার, এবং তোমরা জানো যে সময়ের যে কোনো পদ্ধতি সিজিএস বা এসআই যে কোনো পদ্ধতিতেই একক হচ্ছে সেকেন্ড, তো সুতরাং দোলনকাল বা পর্যায়কালের একক হচ্ছে অবশ্যই সেকেন্ড।
ঠিক আছে? আচ্ছা, এইবার তো দোলনকাল হয়ে গেল। আমাদের নেক্সট বিষয়টা যেটা জানতে হবে সেটা হচ্ছে কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক কি বলছে? যে 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ দোলন সম্পূর্ণ হলো তাকে আমরা বলবো, সেই সংখ্যাটাকে আমরা বলবো দোলনের কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ দোলন সম্পূর্ণ হলো। আচ্ছা, আমরা তো এখনই কি বললাম? আমরা বললাম যে একটা পূর্ণ দোলন কমপ্লিট করতে কত টাইম লাগে? টি। অর্থাৎ আমরা বলতে পারি যে টি সময়ে পূর্ণ দোলন হয় 1টি। অতএব একক সময়ে পূর্ণ দোলন হয় 1 টি। এই যে সংখ্যাটা, অর্থাৎ একক সময়ে যে কটা পূর্ণ দোলন হলো 1/t, এটাকেই আমরা বলেছি কম্পাঙ্ক। কম্পাঙ্ককে আমরা n দিয়ে ডিনোট করব, অর্থাৎ n আমরা বলবো 1/t। কম্পাঙ্ক হচ্ছে 1/t, এবং যেহেতু টাইমের একক হচ্ছে সেকেন্ড, তাহলে কম্পাঙ্কের একক হবে সেকেন্ড ইনভার্স বা হার্জ, যে কোনো একটা বললেই হবে। সেকেন্ড ইনভার্স আর হার্জ একই। হ্যাঁ, কম্পাঙ্কের কী একক? কম্পাঙ্কের একক হচ্ছে সেকেন্ড ইনভার্স বা হার্জ, ঠিক আছে? এবং কম্পাঙ্কের মাত্রা কি হবে? কম্পাঙ্কের মাত্রা হবে, যেহেতু টাইমের উল্টো, তাই জন্য কম্পাঙ্কের মাত্রা হবে টি ইনভার্স, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কম্পন বিস্তার। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে, এখানেই করি, সেটা হচ্ছে কম্পন বিস্তার। কম্পন বিস্তারটা জানতে গেলে আমাদের কি জানতে হবে? কম্পন বিস্তার মানে কি? কম্পন বিস্তার আমি অলরেডি একবার বলেছি, যেটা হচ্ছে যে কোনো একটা কণার তার যে সাম্যাবস্থান থেকে তার সর্বোচ্চ যে সরণ, তার যে দূরত্ব, তাকে আমরা বলবো কম্পন বিস্তার। হ্যাঁ, সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ সরণ, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ও এ, এটা হচ্ছে তার বিস্তার, অর্থাৎ এইটা হচ্ছে তার সাম্যাবস্থান, ওটা হচ্ছে সেই বস্তুটির সাম্যাবস্থান, এবং তার প্রান্তবিন্দু হচ্ছে এ, অর্থাৎ এক্ষেত্রে সেটার কম্পন বিস্তার হচ্ছে ও এ। আচ্ছা, তবে এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই। দেখো, আমি এই সংজ্ঞাগুলো বলার সময় কখনো কখনো দোলন শব্দ ব্যবহার করেছি, কখনো কখনো কম্পন শব্দটি ব্যবহার কিন্তু করেছি। তবে এদের মধ্যে কিন্তু স্লাইট একটা ডিফারেন্স আছে। দোলন, কম্পন বা স্পন্দন কথাগুলি এমনিতে সমার্থক, কিন্তু এদের মধ্যে সামান্য কিছু কিন্তু পার্থক্য আছে। যেমন কি? যেমন ধরো যে যদি তোমার পর্যায়কালটা যদি বেশি হয়, পর্যায়কাল বেশি হওয়া মানে কি? পর্যায়কাল বেশি হওয়া মানে বস্তুটি খুব ধীরে ধীরে দুলছে বা ধীরে ধীরে গমন করছে। বস্তুটা যদি খুব ধীরে ধীরে যদি যায়, অর্থাৎ পর্যায়কাল যদি খুব বেশি হয়, অর্থাৎ কম্পাঙ্ক কম। যার পর্যায়কাল বেশি তার কম্পাঙ্ক কম, কারণ এরা পরস্পরের ব্যস্তানুপাতিক, অ্যাকচুয়ালি অনন্য। হ্যাঁ, কম্পাঙ্ক পর্যায়কালের অনন্য, তাহলে পর্যায়কাল বেশি হলে অবশ্যই তার কম্পাঙ্ক কম হবে। তাহলে আমি কি বললাম? যদি কোনো গতিশীল বস্তুর পর্যায়কাল বেশি হয়, অর্থাৎ তার কম্পাঙ্ক কম হয়, তাহলে সেই গতিটাকে আমরা বলবো দোলন। দোলন, ঠিক আছে? অর্থাৎ আমি এখানে লিখে দিই, পর্যায়কাল বেশি, বেশি পর্যায়কাল দোলন। এর উদাহরণ হচ্ছে সিম্পল পেন্ডুলাম, সরল দোলক যেটা বলেছি আমি, সেটা হচ্ছে তার একটা খুব ভালো কিন্তু একটা উদাহরণ। বা সরল দোলক বা স্থিতিস্থাপক স্প্রিংও বলতে পারো। স্থিতিস্থাপক স্প্রিংয়ের যে উদাহরণটা দিলাম সেটাও কিন্তু দোলনের একটা উদাহরণ। বেশি পর্যায়কাল বা কম কম্পাঙ্ক, অর্থাৎ বস্তুটি যদি খুব ধীরে ধীরে দোলে তাহলে সেটা হচ্ছে দোলন। আর কম পর্যায়কাল বা উল্টোভাবে বলতে গেলে বেশি কম্পাঙ্ক, তাহলে একে আমরা বলবো স্পন্দন বা কম্পন। কম্পন বা স্পন্দন একে আমরা বলবো। এর উদাহরণ হচ্ছে এই যে টান টান করা তার, যেটা তোমাকে বললাম। হ্যাঁ, টান টান করা তার, এইগুলো হচ্ছে, বা সুরশলাকার কম্পন, এগুলো হচ্ছে স্পন্দন বা কম্পনের কিন্তু উদাহরণ, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা সরল দোলকের কিছু ধর্ম জানব।
সরল দোলকের কিছু গুরুত্বপূর্ণ ধর্ম নিয়ে আলোচনা করব। দেখো, একটা সরল দোলক যদি আমি এখানে আঁকি, তাহলে এটা হচ্ছে তার আলম্ব বিন্দু, এবং আলম্ব বিন্দু থেকে একটা ভারী বস্তুপিণ্ড ঝোলানো আছে, ঠিক আছে? এইটা হচ্ছে তার আলম্ব বিন্দু পি। তাহলে এই অবস্থায় বস্তুটার ওপি, এইটা হচ্ছে বস্তুর সাম্যাবস্থান বা স্থির অবস্থান। হ্যাঁ, অর্থাৎ একটা আলম্ব বিন্দু থেকে আমি জাস্ট একটা সুতোর সাহায্যে একটা ভারী কোনো বস্তুকে ঝুলিয়ে দিয়েছি, সেটা একটা সরল দোলক গঠন করেছে, এবং এই হচ্ছে তার সাম্যাবস্থান। সাম্যাবস্থান হচ্ছে ওপি। এবং সাম্যাবস্থানে থাকার সময় এই বস্তুটির উপর কটা বল কাজ করছে বলো? এই বস্তুটির উপর সাম্যাবস্থায় থাকার সময় অ্যাকচুয়ালি দুটো বল কাজ করে। অ্যাকচুয়ালি তার নিচে ওজন কাজ করে, বস্তুটির ভর যদি এম হয় তাহলে তার ওজন হচ্ছে mg, এবং ঊর্ধ্বমুখী সুতোর টান হচ্ছে টি, এবং সাম্যাবস্থায় অবশ্যই টি ইজুকাল টু mg। এইবার যখনই বস্তুটাকে আমি তার সাম্যাবস্থান থেকে বিচ্যুত করব, দেখো সাম্যাবস্থানে যখন আছে তখন অবশ্যই কিন্তু বস্তুর সুতোর টানকে কে ব্যালেন্স করছে? বস্তুর ওজন। অর্থাৎ এই দুটো বল সমান ও বিপরীতমুখী যখন বস্তু সাম্যাবস্থায় আছে। অর্থাৎ এই যে বস্তুপিণ্ড, তার উপর কিন্তু লব্ধি বল 0। কিন্তু যখনই আমি এই বস্তুটাকে তার সাম্যাবস্থান থেকে সামান্য বিচ্যুত করব, তখনই কিন্তু এই বস্তুর ওপর এই দুটো লব্ধি বল কিন্তু আর 0 হবে না। অর্থাৎ কি, আমি যদি বস্তুটাকে দেখো, বস্তুটাকে আমি তার সাম্যাবস্থান থেকে বিচ্যুত করেছি। সাম্যাবস্থান থেকে বিচ্যুত করলে কিন্তু দেখা যাচ্ছে তখন কিন্তু আর সুতোর টান আর বস্তুর ওজন এরা কিন্তু কখনো ব্যালেন্স করে না। অর্থাৎ বস্তুপিণ্ডের ওপর কিন্তু একটা লব্ধি বল কাজ করে, এবং সেই যে লব্ধি বলটা কাজ করে সেটা কোন দিকে কাজ করে? সেটা কাজ করছে কিন্তু এই দিক বরাবর। অর্থাৎ বস্তুপিণ্ডের ওপর সাম্যাবস্থান থেকে যখনই তাকে আমি বিচ্যুত করব, তখন তার উপর একটা লব্ধি বল কাজ করে, এবং সেই লব্ধি বলটা কী করে? লব্ধি বলটা বস্তুটিকে তার সাম্যাবস্থান অভিমুখী করার চেষ্টা করছে। এই যে বস্তুটির উপর একটা লব্ধি বল কাজ করে, সেই লব্ধি বলটাকে আমরা বলবো প্রত্যানয়ক বল। প্রত্যানয়ক বল বা রেস্টোরিং ফোর্স। প্রত্যানয়ক বল বা রেস্টোরিং ফোর্স। তাহলে কি বললাম? যখনই কোনো বস্তুকে, যখন একটা বস্তুপিণ্ড আমরা সরল দোলক থেকে ঝুলিয়েছি, তখন কি হবে? যখনই তার সাম্যাবস্থান থেকে যখনই তাকে বিচ্যুত করব, তখনই কিন্তু তার উপর একটা লব্ধি বল কাজ করবে, এবং লব্ধি বলটা কী করবে? লব্ধি বলটা বস্তুকে সাম্যাবস্থান অভিমুখী করার চেষ্টা করবে। এই বলটাই হচ্ছে রেস্টোরিং ফোর্স। তাহলে যেহেতু ফোর্স বলেছি, ফোর্স একটা ভেক্টর রাশি, তার মানে তার মান ও দিক দুটোই থাকবে। আচ্ছা, দিক তো বলে দিলাম যে দিকটা হচ্ছে তার সাম্যাবস্থান অভিমুখী। এবার তার মানটা কি হবে? মানটা হবে হচ্ছে, দেখো এখানে একটা জিনিস তুমি ভালোই বুঝতে পারছো যে এই সরণের মানটা, অর্থাৎ তার বিস্তারটা যত বেশি হবে, তত কিন্তু এই বলের মানটা কিন্তু ততটাই বাড়বে। অর্থাৎ সাম্যাবস্থান থেকে এই বস্তুটাকে আমি যতটা দূরে সরাবো, এখানে আছে, ধরা যাক আমি বস্তুটাকে টেনে নিয়ে এখানে করলাম, তাহলে কিন্তু দেখো অটোমেটিক্যালি কিন্তু এই প্রত্যানয়ক বলের মানটা কিন্তু বাড়বে। অর্থাৎ যখনই আমি সাম্যাবস্থান থেকে বস্তুটার সরণটা বাড়াচ্ছি, তখনই কিন্তু প্রত্যানয়ক বলের মানটা বাড়ছে। অর্থাৎ এটা আমরা বুঝতে পারলাম যে প্রত্যানয়ক বলের দুটো ধর্ম আমরা দেখতে পাচ্ছি। সেই ধর্ম দুটো কি? সেই ধর্ম দুটো হচ্ছে, প্রত্যানয়ক বল সবসময় বস্তুকে সাম্যাবস্থান অভিমুখী করার চেষ্টা করছে। সাম্যাবস্থান অভিমুখী করার চেষ্টা করছে। 2 নম্বর ধর্ম হচ্ছে, এই যে প্রত্যানয়ক বলটা, সেটা সবসময় বস্তুর, দেখো যেটা সরণের বিপরীত মুখে কাজ করছে। সরণের বিপরীত মুখে। কেন? তার কারণটা বস্তুর সরণ তো ওইদিকে, বস্তুর সরণ ওইদিকে এক্স, আর প্রযুক্ত বল প্রত্যানয়ক বল উল্টো দিকে কাজ করছে, এফ এদিকে কাজ করছে, সাম্যাবস্থান অভিমুখী। তাহলে এটা হচ্ছে সরণের বিপরীত মুখে কাজ করছে ও সরণের সমানুপাতিক।
সমানুপাতিক। তাহলে বুঝতেই পারছো যে বস্তুর সাম্যাবস্থান থেকে সরণের মানটা যত বেশি হবে এই প্রত্যানায়ক বলের মানটা কিন্তু তত বেশি হবে। বস্তুটাকে যদি আমি টেনে এখানে নিয়ে যাই তাহলে তার উপর যে প্রত্যানায়ক বল কাজ করবে, যদি আরও দূরে নিয়ে যায় তাহলে প্রত্যানায়ক বলের মানটা কিন্তু আরও বাড়বে। এটা কিন্তু সরল দোলগতির একটা বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি কি, এখান থেকে বলতে পারি যে প্রযুক্ত বল প্রত্যানায়ক বলটা যদি এফ হয় তাহলে এফ হচ্ছে অবশ্যই প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ সরণের সঙ্গে সমানুপাতিক। এক্ষুনি বললাম যে যত বেশি সরণ হবে প্রত্যানায়ক বলের মান তত বাড়বে। আচ্ছা, এখানে সমানুপাতিক ধ্রুবক আনতে গেলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কে এক্স। কিন্তু সামনে আমরা একটা মাইনাস চিহ্ন দেবো। কেন মাইনাস চিহ্ন দেবো তাও আমি বলে দিয়েছি। তার কারণ হচ্ছে সরণ আর প্রযুক্ত বল এরা পরস্পর বিপরীতমুখী। সরণ আর প্রযুক্ত বল বিপরীতমুখী হলে তাই জন্য সামনে একটা মাইনাস চিহ্ন দিয়েছি। আচ্ছা, এবার কেটাকে আমরা এমন একটা ধ্রুবক, কেটার নাম হচ্ছে বল ধ্রুবক। কে ধ্রুবকের নামটা হচ্ছে বল ধ্রুবক, অর্থাৎ কে এর মানটা কি দাঁড়াচ্ছে, কে এর মানটা দাঁড়াচ্ছে এফ বাই এক্স। অর্থাৎ কি, যে একক পরিমাণ সরণের জন্য যে প্রযুক্ত বল কাজ করে বা যে প্রত্যানায়ক বল কাজ করে তাকে আমরা বলবো বল ধ্রুবক। ঠিক আছে, একক সরণের জন্য যে বস্তুটার ওপর যে প্রত্যানায়ক বল কাজ করে সেটাই হচ্ছে বস্তুর বল ধ্রুবক। এর এককটা কী হবে তাহলে ভালোই বুঝতে পারছো। একক হচ্ছে বলের একক বাই দূরত্বের একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার সিজিএসে এবং এসআইতে নিউটন পার মিটার। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম এফ প্রপোর্শনাল টু এক্স, অর্থাৎ এফ ইজিক্যাল টু মাইনাস কে এক্স। আচ্ছা, এফ ইজিক্যাল টু হচ্ছে এম এ, আমরা জানি নিউটনের সেকেন্ড ল থেকে এম এ ইজিক্যাল টু হচ্ছে মাইনাস কে এক্স। অতএব এখান থেকে ত্বরণের মান পেয়ে যাচ্ছি, অর্থাৎ এই বস্তুটির ত্বরণের মান কত বেরাচ্ছে, মাইনাস কে বাই এম ইন্টু এক্স। এখন এই কে বাই এমটাকে আমরা লিখবো, এই কে বাই এমটাকে আমরা লিখছি ওমেগা স্কোয়ার। অর্থাৎ ওমেগা স্কোয়ার কি দাঁড়ালো, ওমেগা স্কোয়ার দাঁড়ালো, এটা ধরে নিলাম আমরা একটা ধ্রুবক, ওমেগা স্কোয়ারটাকে একটা ধ্রুবক ধরে নিলাম, যেটা হচ্ছে কে তো এমনিতেই ধ্রুবক আর এমটা হচ্ছে বস্তুপিণ্ডের ভর, সেটাও একটা ধ্রুবক রাশি। তাহলে ওমেগা স্কোয়ারটাও হবে একটা ধ্রুবক রাশি। ওমেগা স্কোয়ার দাঁড়ালো কে বাই এম। অর্থাৎ এখান থেকে আমরা আরেকটা সমীকরণ পেলাম, যেখান থেকে আমরা পেলাম বস্তুর ত্বরণ কিন্তু সরণের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ আমরা এর আগে পেয়েছি প্রযুক্ত বল সরণের সঙ্গে সমানুপাতিক, এবার কিন্তু পেলাম ত্বরণও সরণের সঙ্গে সমানুপাতিক। হ্যাঁ, অর্থাৎ এটা কিন্তু আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সমীকরণ পেলাম, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এইটা বা এ ইকুয়াল টু এ প্রপোর্শনাল টু এক্স, এইগুলোকে আমরা কিন্তু বলবো সরল দোলগতির সমীকরণ। এই সমীকরণটাকে আমরা বলবো সরল দোলগতির সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমাকে যদি বলি যে সরল দোলগতি তাহলে কাকে বলবো? সরল দোলগতি আমরা তাকেই বলবো কম্পনশীল কোনো বস্তুকণার ত্বরণ, কম্পনশীল কোনো বস্তুকণার ত্বরণ যদি সরণের সঙ্গে সমানুপাতিক হয় এবং সবসময় সেই ত্বরণ কোন দিকে কাজ করবে, সবসময় সেই ত্বরণ কাজ করবে বস্তুর সাম্যাবস্থান অভিমুখী। এই দুটো প্রপার্টি হচ্ছে সরল দোলগতির প্রধান শর্ত। অর্থাৎ কি, যে কম্পনশীল কোনো বস্তুকণার ত্বরণ যদি সরণের সমানুপাতিক হয় এবং ত্বরণের অভিমুখ যদি সাম্যাবস্থান অভিমুখী হয় তাহলে আমরা সেই গতিকে আমরা বলবো সরল দোলগতি। এবং যে কোনো গতি এবং যে যে গতি এই সমীকরণকে মেনে চলবে সেই সমস্ত গতিকে আমরা বলবো তারা সরল দোলগতি পারফর্ম করছে, অর্থাৎ তারা সরল দোলগতিতে চলছে। এইটা কিন্তু মেন বৈশিষ্ট্য, এই দুটো ধর্ম হচ্ছে সরল দোলগতির মেন প্রপার্টি। ঠিক আছে, ত্বরণ সমানুপাতিক সরণ এবং ত্বরণ হচ্ছে সবসময় সাম্যাবস্থান অভিমুখী। এবং যে সমস্ত গতি এই দুই প্রপার্টি মেনে চলবে তাদেরকে আমরা বলতে পারি তারা সরল দোলগতি শো করবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সরল দোলগতির সমীকরণ কিন্তু পেয়ে গেলাম। সরল দোলগতির সমীকরণ তাহলে কি পেলাম, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। আচ্ছা, এবার আমাদের এই যে সমীকরণ তার আমরা অবকল সমীকরণটা পাওয়ার চেষ্টা করছি, অর্থাৎ আমরা সরল দোলগতির এবার
গাণিতিক বিশ্লেষণ করব, সরল দোলগতির গাণিতিক বিশ্লেষণ করব এবং তারপরে কিন্তু সরল দোলগতির আমরা একটা অবকল সমীকরণ পাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা জানি কি, আমরা জানি যে সময়ের সাপেক্ষে সরণের যে হার তাকে আমরা বেগ বলি। অর্থাৎ টি সময়ে কোনো বস্তুর সরণ যদি এক্স হয় তাহলে আমরা বলতে পারি তার বেগ কত, বেগ হচ্ছে ডিএক্স ডিটি। ডিএক্স কেন লিখলাম, কারণ যদি সময়টা খুব ছোট হয়, সময়ের ব্যবধানটা খুব ছোট হলে স্বাভাবিকভাবেই তার সরণটাও খুব ছোট হবে, তাহলে আমরা ভিকে লিখতে পারি ডিএক্স বাই ডিটি। তাহলে এখান থেকে আমরা ত্বরণের মানটা কেমন করে পাই, বেগ জানা থাকলে আমরা ত্বরণকে পেতে গেলে আমাকে বেগকে একবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ ত্বরণ মানে ডিভিডিটি। কারণ ত্বরণ মানে কি, বেগের পরিবর্তনের হার, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, তাই করেছি। এ ইজ ইকাল টু ডিভিডিটি, অর্থাৎ ইজ ইকাল টু ডিডিটি অফ, ভি এর জায়গায় আমরা ডিএক্স ডিটি বসিয়ে দেবো, দ্যাট ইজ ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। তাহলে ত্বরণ পেলাম এ ইজ ইকাল টু ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার। এবার এই মানটাই কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো, এই সমীকরণে আমরা বসিয়ে দেবো। তাহলে এই সমীকরণে যদি মানটা বসিয়ে দিই তাহলে কী পাচ্ছি আমরা, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে সরল দোলগতির অবকল সমীকরণ। সরল দোলগতির অবকল সমীকরণ, ঠিক আছে। তাহলে সরল দোলগতির অবকল সমীকরণ তোমাকে যদি বলে তাহলে তুমি এইটা করবে, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। আচ্ছা, এবার অবকল সমীকরণ তো আমরা পেলাম, সেটা দাঁড়ালো কি, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এর যদি আমরা সলিউশন করতে চাই তাহলে কেমন করে করব, অবকল সমীকরণ সমাধান তোমরা হয়তো ম্যাথামেটিক্সে করেছো, তাহলে এবার আমরা করব যেটা, সেটা হচ্ছে অবকল সমীকরণটা সমাধান করার চেষ্টা করব। তার জন্য আমাদের কি করতে হবে, অবকল সমীকরণ যদি সমাধান করতে যায় তাহলে আমাকে একটা ধরে নিলাম যে এক্সের একটা সাধারণ, এই সমীকরণের একটা সমাধান হবে এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার পিটি, এটা আমরা ধরে নিলাম। এই সমীকরণের একটা সমাধান করছি আমরা এবার। এই সমীকরণের একটা সমাধান ধরে নিলাম এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার পিটি। কারণ তোমরা জানো যে এটা একটা সেকেন্ড অর্ডার অবকল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সবসময় এক্সের একটা ভ্যালু ধরে নেওয়া হয় এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার পিটি, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে ডিএক্স ডিটি বের করব। ডিএক্স ডিটি এটা করলে কত হবে, এটা পিটা সামনে চলে আসবে, পি টু দি পাওয়ার পিটি, ঠিক আছে। আচ্ছা, আমাদের তো ডিএক্স ডিটি দিয়ে আমাদের ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার বার করতে বলেছে, তাহলে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার মানে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, সেটা কত, তাহলে পি স্কোয়ার হয়ে যাবে, এটা পি স্কোয়ার ইউ টু দি পাওয়ার পিটি, ঠিক আছে। তাহলে এই মানগুলো এবার আমরা এইখানে এই ইকুয়েশনে বসিয়ে দেবো, ঠিক আছে। আমি একটু মিটিয়ে নিচ্ছি জায়গাটা, আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, আমি আরেকবার পড়ব। ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 0, এর সমাধান আমরা ধরেছি এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার পিটি, অতএব ডিএক্স ডিটি মানে কি পেলাম, পি টু দি পাওয়ার পিটি, এবং ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার পেলাম হচ্ছে পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি। এবার এই মানটাই আমি এই ইকুয়েশনে বসিয়ে দিচ্ছি, পি স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি প্লাস ওমেগা স্কোয়ার ই টু দি পাওয়ার পিটি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণে এই মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে ই টু দি পাওয়ার পিটি কমন, পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা তো কখনো, এটা তো নট ইকুয়াল টু 0, ই টু দি পাওয়ার পিটি নট ইকুয়াল টু 0, তাহলে এটা অবশ্যই 0, কারণ দুটো টার্মের গুণফল 0 হলে তাদের মধ্যে যে কোনো একটাকে 0 হতেই হবে। পি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0।
দ্যাট ইজ পি ইজ ইকাল টু প্লাস মাইনাস আই ওমেগা, পি স্কোয়ার ইজ ইকাল টু মাইনাস ওমেগা স্কোয়ার, অতএব পি দাঁড়ালো প্লাস মাইনাস আই ওমেগা। তাহলে এক্সের কিন্তু আমরা একটা মান পেয়ে গেলাম এখান থেকে, এক্সের মান হচ্ছে ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই ওমেগা টি। এক্সের মান দাঁড়ালাম আমরা, এক্সের আমরা সলিউশন একটা পেলাম, এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই ওমেগা টি। তো এটাকে যদি আমি ভেঙে দিই তাহলে কি দাঁড়াবে, এক্স ইজ ইকাল টু এ ড্যাশ সাইন ওমেগা টি প্লাস বি ড্যাশ কস ওমেগা টি। এটাকে যদি ভেঙে দিই আই ওমেগাটিকে তো ভেঙে দিলে আমরা সাইন কসে ভেঙে দিলাম। হ্যাঁ, তাহলে আমরা কি পাচ্ছি, এইবার কিন্তু আমরা একটা গুরুত্বপূর্ণ রিপ্লেসমেন্ট করব, এ ড্যাশ আর বি ড্যাশের জায়গায় আমরা একটা গুরুত্বপূর্ণ রিপ্লেসমেন্ট করছি। দেখো এখানে আমরা এ ড্যাশটাকে বসাবো হচ্ছে এ কস আলফা, এবং ওই বি ড্যাশটাকে বসাবো হচ্ছে বি না এ সাইন আলফা। কেন বসাচ্ছি সেটাও আমি তোমাদের পরে বলে দিচ্ছি। তাহলে এখান থেকে আলফার ভ্যালু কি পেলাম, আলফা ইজ ইকাল টু পেলাম ট্যান ইনভার্স বি ড্যাশ বাই এ ড্যাশ, এবং এর ভ্যালু কি পেলাম, এর ভ্যালু পেলাম হচ্ছে রুট ওভার এ ড্যাশের স্কোয়ার প্লাস বি ড্যাশের স্কোয়ার, এ ড্যাশের স্কোয়ার প্লাস বি ড্যাশের স্কোয়ার হচ্ছে এর ভ্যালুটা পেলাম। কেন বসাচ্ছি, কেন এই রিপ্লেসমেন্টটা ধরলাম, কারণ তুমি এ ড্যাশের জায়গায় যদি এ কস আলফা বসিয়ে দাও এখানে, আর বি ড্যাশের জায়গায় যদি এ সাইন আলফা যদি বসিয়ে দাও, তাহলে একটা সুন্দর একটা ফিগার চলে আসবে, সেটা হচ্ছে সাইনের একটা ইকুয়েশান চলে আসবে। সেই ইকুয়েশানটা হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস আলফা, যেইটা হচ্ছে সরল দোলগতির সরণ নির্দেশক সমীকরণ। এটাকে আমরা বলবো সরল দোলগতির সরণ নির্দেশক সমীকরণ। কারণ এইটা কি ডিনোট করছে, এটা এক্স এর মান ডিনোট করছে, এক্সটাকে আমরা সরণ বলি, তাই না, অর্থাৎ সরল দোলগতির এক্সটা হচ্ছে সরণ ছিল। তো এক্স হচ্ছে দাঁড়ালো এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এটা কিন্তু সরল দোলগতির সাধারণ সমীকরণ, কি বিষয়ক, সরণ নির্দেশক। এটা সরণ আমাদের নির্দেশ করছে, সরল দোলগতির সরণ আমরা বের করতে পারলাম কত, এ সাইন ওমেগা টি প্লাস আলফা। যেখানে আমরা কিন্তু এই ইকুয়েশনের একটা গুরুত্বপূর্ণ রিপ্লেসমেন্ট কিন্তু এখানে ধরেছি। হ্যাঁ, যেখানে এটা কি, যেখানে এটা হচ্ছে রুট ওভার এ ড্যাশের স্কোয়ার প্লাস বি ড্যাশের স্কোয়ার, যেটা একটা কনস্ট্যান্ট। আচ্ছা, এইবার তাহলে আশা করি তোমরা এই ইকুয়েশনটা সলিউশনটা বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি এখানেই করছি, এটা আমরা মিটিয়ে দিচ্ছি। আচ্ছা না, এটা এখন মেটালে হবে না। আচ্ছা, আচ্ছা তাহলে এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এবার এখানে কিছু আমরা স্পেশাল কেস দেখব। ধরো স্পেশাল কেস কি দেখব, স্পেশাল কেস 1 নম্বর। এই যে ইকুয়েশনটা আলফার জায়গাটায় দেখো, আলফা যে অ্যাঙ্গেলটা সেটা কত দাঁড়িয়েছে, ট্যান ইনভার্স বি ড্যাশ বাই এ ড্যাশ। আচ্ছা, এখানে ধরো বি ড্যাশ ইজিক্যাল টু 0 এবং এ ড্যাশের মানটা এ ধরো, তাহলে কি হবে, এই যে ইকুয়েশনটা সেখানে বি ড্যাশের ভ্যালুটা 0 বসাও এবং এ ড্যাশের ভ্যালুটা এ বসাও, তাহলে কি হচ্ছে, তাহলে এখানে আলফার ভ্যালুটা 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ কি পাচ্ছি আমরা, আলফা ইকুয়াল টু 0। আলফা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সরণ নির্দেশক সমীকরণে এক্স এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে, এক্স এর ভ্যালুটা দাঁড়াচ্ছে এ সাইন ওমেগা টি, আলফা তো 0। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এই ইকুয়েশনে আবার তুমি টি এর ভ্যালু 0 বসিয়ে দাও, তাহলে দেখতে পাবে এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে 0। অর্থাৎ সময়ের গণনা যেই মুহূর্তে শুরু হচ্ছে সেখানে কিন্তু সরল দোলগতির কিন্তু কোনো সরণ হচ্ছে না, অর্থাৎ বস্তুপিণ্ডটা সাম্যাবস্থায় আছে। হ্যাঁ,
এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এই ইকুয়েশনে তুমি যদি টি এর মান 0 বসিয়ে দাও তাহলে এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে 0। অর্থাৎ আমি যে সময় থেকে কাউন্টটা শুরু করছি সে সময় কিন্তু সরল দোলগতির বস্তুপিণ্ডের কিন্তু কোনো সরণ নেই, অর্থাৎ বস্তুপিণ্ডটা সাম্যাবস্থায় আছে। আচ্ছা, 2 নম্বর স্পেশাল কেস কি দেখব? যদি তুমি ধরে নাও যে বি ড্যাশ, এবার ধরে নাও বি ড্যাশ ইকুয়াল টু বি এবং এ ড্যাশ ইকুয়াল টু ধরে নাও 0, তাহলে কত মান দাঁড়াচ্ছে এখানে? বি ড্যাশের ভ্যালু বি আর এ ড্যাশের ভ্যালু 0, মানে ভগ্নাংশের নিচে 0 হচ্ছে, তাহলে আলফার ভ্যালু কি দাঁড়াচ্ছে? অসীম। অসীম কার ভ্যালু? টেনের। তাহলে আলফা ইকুয়াল টু পাই/2 হবে। আলফা ইকুয়াল টু পাই/2। তাহলে এই সরণ নির্দেশক সমীকরণে আলফার জায়গায় পাই/2 বসালে কত হচ্ছে? এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস পাই/2 দ্যাট ইজ এ কস ওমেগা টি। এবং এ কস ওমেগা টি হলে কি হচ্ছে দেখো, এখানে তুমি যদি টি এর মান 0 বসাও তাহলে এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে এ, অর্থাৎ সর্বাধিক সরণ হচ্ছে। অর্থাৎ সময়ের গণনা তুমি যেই মুহূর্তে শুরু করলে সেখানে কিন্তু বস্তুবিন্দুটা কোনো একটা প্রান্তবিন্দুতে আছে, হ্যাঁ, তার যে কোনো প্রান্তবিন্দুর মধ্যে কোনো একটা প্রান্তবিন্দুতে আছে এবং সে সময় তার কণার বিস্তারটা সর্বাধিক। অর্থাৎ এখানে আমরা কি দেখলাম? আগেরটায় আমরা দেখলাম যখন টি এর মান 0 বসাচ্ছ তখন এক্স এর ভ্যালু 0, অর্থাৎ সময় যখন শুরু হচ্ছে তখন তোমার বিস্তার 0, অর্থাৎ কণাটি সাম্যাবস্থানে আছে। আর এক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ তোমার সময়ের গণনা যখন শুরু হচ্ছে তখন কণাটির বিস্তার কিন্তু সর্বাধিক, অর্থাৎ কণাটা কিন্তু তার যে কোনো দুই প্রান্তবিন্দুর মধ্যে এক জায়গায় আছে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যখন কোনো সরল দোলগতি তার যাত্রাপথ সাম্যাবস্থান থেকে শুরু করছে তখন আমরা তার সরণের সমীকরণটা বসাবো সাইনের অপেক্ষক ব্যবহার করব, ঠিক আছে? হ্যাঁ, কারণ এখানে এক্স ইকুয়াল টু 0 হয়েছিল। অর্থাৎ কি, আমরা যখন কোনো সরল দোলগতি বা সরল দোলকের গতি সাম্যাবস্থান থেকে শুরু করব তখন কিন্তু আমরা এই সাইনের অপেক্ষকটা ব্যবহার করব। আবার যখন কোনো সরল দোলগতি তার যে কোনো প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করবে তখন কিন্তু আমরা তার এই কোসাইনের অপেক্ষকটা কিন্তু আমরা ব্যবহার করব, ঠিক আছে? আশা করি তোমরা এটা মনে রাখতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হওয়ার কিন্তু কথা নয়। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অলরেডি সরল দোলগতির সরণ নির্দেশক সমীকরণ কিন্তু পেয়ে গেছি। আচ্ছা, চলো আমরা এবার সরল দোলগতির বেগ বের করি এবং ত্বরণটা বের করি। আচ্ছা, সরল দোলগতির সরণ নির্দেশক সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা। এবার যদি আমি বেগ বার করতে চাই তাহলে আমাকে একে একবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, কারণ এটা সরণ আছে। সরণকে একবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে আমরা বেগ পাই। তাহলে এটা কত পাবো? টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এখানে টি এর সঙ্গে ওমেগা গুণ আছে, তার মানে ওমেগাটা সামনে বেরিয়ে আসবে। ওমেগা এ কস ওমেগা টি প্লাস আলফা। এবার এখানে কস ওমেগা টি প্লাস আলফা এই মানটা কত হবে? এখান থেকে দেখো সাইন ওমেগা টি প্লাস আলফাটা কত হচ্ছে? সাইন ওমেগা টি প্লাস আলফা সেটা দাঁড়াচ্ছে হচ্ছে এক্স বাই এ। তাহলে সাইন থেকে যদি আমি কস বার করতে যাই তাহলে কস ওমেগা টি প্লাস আলফা কত হবে? তাহলে এটা হবে √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাই তো হবে, কারণ তোমরা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। তাহলে কস থিটা বার করতে গেলে কি করি আমরা? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই করেছি 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটা করলে কত হবে? 1 বাই এ √, অ্যাকচুয়ালি এখানে প্লাস মাইনাস হবে কারণ সেটা প্লাসেরও বর্গমূল মাইনাসেরও বর্গমূল, তাহলে এখানেও প্লাস মাইনাস বসবে। তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা এই কসের মানটা জাস্ট এখানে পুট করে দেবো। তাহলে ভি কত দাঁড়াচ্ছে? প্লাস মাইনাস ওমেগা এ ইন্টু কসের মানটা এইটা এখানে বসিয়ে দিই 1 বাই এ √এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
এ ক্যান্সেল, তাহলে প্লাস মাইনাস ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইটা দাঁড়ালো গতিবেগের রাশিমালা। অর্থাৎ আমরা কি দেখতে পেলাম যে সরল দোলগতি সম্পন্ন কোনো কণার গতিবেগ হচ্ছে ভি ইজিক্যাল টু প্লাস মাইনাস ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এক্সটা হচ্ছে তার সরণ, এটা হচ্ছে তার বিস্তারটা অর্থাৎ সর্বাধিক সরণটা। অর্থাৎ তুমি যদি দেখো এখানে এখানে একটু তুমি যদি মনে মনে এক্সের ভ্যালু যদি এ বসাও তাহলে কি দেখতে পাচ্ছ, এক্সের ভ্যালু এ বসাচ্ছ যখন, তাহলে দেখো গতিবেগটা 0 হচ্ছে, তখন ভি মিনিমাম হচ্ছে, তখন কত 0। অর্থাৎ কি এক্সের ভ্যালু এ কথাটার অর্থ কি, এক্সের ভ্যালু এ কথাটার অর্থ হচ্ছে যে সরল দোলগতির যে কণাটা আছে সেটা কিন্তু একদম চলে গেছে তার প্রান্তবিন্দুতে। অর্থাৎ প্রান্তবিন্দুতে গেলে আমরা কি দেখতে পাচ্ছি, কোনো সরল দোলককে যখন তার বব বা পিণ্ডটাকে আমি টেনে একদম তার প্রান্তবিন্দুতে নিয়ে যাব, যে কোনো একটা প্রান্তবিন্দুতে, তখন সে কিন্তু মুহূর্তের জন্য হলেও স্থিরাবস্থায় আসে। অর্থাৎ সেই সময় কিন্তু তার কোনো গতিবেগ থাকে না। প্রান্তবিন্দুতে সরল দোলকের প্রান্তবিন্দুতে দেখা যাচ্ছে তার গতিবেগটা 0। এখানে আমি এক্সের জায়গায় এ বসিয়ে দেখলাম। আচ্ছা, এবার যদি আমি এক্সের ভ্যালু 0 বসাই তাহলে কি দেখতে পাবো, এক্সের ভ্যালু যদি 0 বসাই, এক্সের ভ্যালু 0 কোথায়, তার সাম্যাবস্থানে। সাম্যাবস্থান মানে কি, তার তো কোনো সরণ হয়নি, তাহলে তার সাম্যাবস্থান মানে এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমি এই সমীকরণে এক্স ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে কি দেখতে পাবো, তাহলে সেটা দেখতে পাবো ভি ম্যাক্সিমাম, তাহলে কত হচ্ছে সেটা, সেটা হচ্ছে প্লাস মাইনাস ওমেগা এ। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি যে কোনো সরল দোলগতি সম্পন্ন কোনো কণা, আমরা এটা বুঝতে পারলাম যে একটা কণা যখন সিম্পল হারমোনিক মোশন, যখন সিম্পল হারমোনিক মোশন সে যখন কমপ্লিট করতে চায় তখন কিন্তু তার বিভিন্ন পজিশানে এটা ধরো একটা সিম্পল পেন্ডুলাম, এটা তার প্রান্তবিন্দু এদিকে, আরেকটা প্রান্তবিন্দু এদিকে আছে, এরকম করে সে যখন মুভমেন্ট করে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে তার বিভিন্ন পজিশানে কিন্তু গতিবেগ বিভিন্ন রকম হয়। তাহলে তার গতিপথের বিভিন্ন জায়গায় গতিবেগ বিভিন্ন রকম হয়। এই যে সে যখন এইখানে আছে বা এইখানে আছে, দুই প্রান্তবিন্দুতে থাকার সময় তার গতিবেগ 0, হ্যাঁ, এবং আস্তে আস্তে যখন নিচে নামে তখন তার গতিবেগ বাড়তে থাকে, বাড়তে বাড়তে সাম্যাবস্থানে তার গতিবেগ সর্বোচ্চ, সেটা হবে হচ্ছে ওমেগা এ। এই যে ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ, অর্থাৎ প্রান্তবিন্দু থেকে যখন সে সাম্যাবস্থানের দিকে নামছে তখন আস্তে আস্তে তার গতিবেগ কমতে কমতে সাম্যাবস্থানে সর্বোচ্চ, এবং আবার সে যখন প্রান্তবিন্দুর দিকে যায় তখন তার আস্তে আস্তে গতিবেগ আবার কমতে থাকে, কমতে কমতে এখানে গতিবেগ 0। আবার যখন নামে আস্তে আস্তে সাম্যাবস্থান অতিক্রম করে তখন তার গতিবেগ সর্বোচ্চ এবং সেখানে গিয়ে এই প্রান্তবিন্দুতে গিয়ে 0। এইভাবেই কিন্তু তার গতিবেগ ক্রমশ বাড়ছে বা কমছে। ঠিক আছে, এ গেল গতিবেগ। এবার যদি আমরা তার ত্বরণটা বার করতে চাই তাহলে কেমন করে বের করব। আচ্ছা, ত্বরণ তো আমরা জানি যে এ মানে ডিভি ডিটি, এ ইজ ইকুয়াল টু ডিভি ডিটি। তাহলে একে আমরা একবার টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করবো, তাহলে কত হবে, দেখা যাচ্ছে কত, মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস আলফা। অর্থাৎ কি, এ সাইন ওমেগা টি প্লাস আলফা মানে এক্স, তাহলে দেখতে পেলাম মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ত্বরণ দাঁড়াচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। অর্থাৎ সরল দোলগতি সম্পন্ন কোনো কণার ত্বরণ দেখো আমরা যেটা আগে পেয়েছিলাম এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, সেটা কিন্তু আবার ফিরে পেলাম। অর্থাৎ এ ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স হচ্ছে সরল দোলগতি সম্পন্ন কোনো কণার ত্বরণ। অর্থাৎ এখানেও দেখো যখন এক্স ইজ ইকুয়াল টু 0 তখন কিন্তু ত্বরণটা 0। অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 0 কোথায়, তার সাম্যাবস্থানে। তার সাম্যাবস্থানে তার কিন্তু কোনো ত্বরণ থাকে না। হ্যাঁ, আবার যখন এক্স ইজ ইকুয়াল টু এ তখন তার ত্বরণটা ম্যাক্সিমাম, অ্যাকচুয়ালি মাইনাস প্লাস ওমেগা স্কোয়ার এ হবে, কারণ এক্সের ভ্যালু আমরা যদি বসাই তাহলে এটা হচ্ছে দেখো, অর্থাৎ এই যে তার প্রান্তবিন্দু দিয়ে যখন নামে তখন তার ত্বরণ থাকে সর্বোচ্চ। ঠিক আছে, হ্যাঁ, গতিবেগের ঠিক উল্টো, গতিবেগ এই দুটো পজিশানে 0, যখন নামে তখন গতিবেগ সর্বোচ্চ। আবার ত্বরণের ক্ষেত্রে উল্টো, ত্বরণের ক্ষেত্রে সাম্যাবস্থানে ত্বরণ 0, যখন দুই প্রান্তবিন্দুতে থাকে তখন ত্বরণ সর্বোচ্চ। ঠিক আছে, আচ্ছা,
আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা পর্যায়কাল নিয়ে আলোচনা করব, পর্যায়কাল এবং কম্পাঙ্ক। হ্যাঁ, ধরো কোনো সরল দোলগতি সম্পন্ন কণার যে কোনো মুহূর্তের গতির অবস্থান হচ্ছে বা সরণের অবস্থান হচ্ছে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। অর্থাৎ আমরা বুঝতেই পারছি, ধরে নিয়েছি কোনো সরল দোলগতি সম্পন্ন কণার সরণের সমীকরণটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ কস ওমেগা টি। হ্যাঁ, এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে নিশ্চয়ই সরল দোলগতিটা তার সাম্যাবস্থান থেকে তো যাত্রা শুরু করেনি, তার যে কোনো প্রান্তবিন্দু থেকে যাত্রা শুরু করেছে। অর্থাৎ আমি যদি এখানে টি এর ভ্যালুটা 0 বসিয়ে দিই, তাহলে এক্স এর ভ্যালুটা দাঁড়াচ্ছে এ। হ্যাঁ, তাহলে টি ইকুয়াল টু 0-তে এক্স ইকুয়াল টু এ। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে যে যখন আমার সময়ের গণনা যখন শুরু হয়নি তখনই সে সর্বোচ্চ পজিশানে চলে গেছে, তখনই তার বিস্তার সর্বোচ্চ। ঠিক আছে, অর্থাৎ তার সরণ সর্বোচ্চ, অর্থাৎ সে যে কোনো প্রান্তবিন্দুতে আছে। এবার এই সমীকরণে আমি যদি টি এর মান 2π/ω বসিয়ে দিই, তাহলে কি পাওয়া যাচ্ছে? তাহলে এখানে ওমেগা টি এর ভ্যালু 2π/ω টি, ওমেগা দেখিয়ে বসা যাচ্ছে যে কস ওমেগা 2π/ω, অর্থাৎ এটাও এ চলে আসছে। অর্থাৎ আমরা যখন টাইমের ভ্যালু 2π/ω বসাচ্ছি তখনও কিন্তু সরণ সর্বোচ্চ। অর্থাৎ টাইম টি ইকুয়াল টু যখন 0 ছিল তখনও সরণ সর্বোচ্চ, যখন টি এর ভ্যালু 2π/ω এসছে তখনও কিন্তু সরণ সর্বোচ্চ। অর্থাৎ আমরা বলতে পারি কি, যে সরল দোলগতি সম্পন্ন কণাটা সেটা কিন্তু যে 2π/ω সময়ের ব্যবধানে, তাহলে সময়ের ব্যবধানটা কত? 2π/ω -0। 2π/ω এই সময়ের ব্যবধানে সে কিন্তু একটা তার পূর্ণ দোলন সম্পন্ন করছে। এখানে আমরা দেখেছি টি ইকুয়াল টু 0-তে প্রান্তবিন্দুতে ছিল, আবার টি ইকুয়াল টু 2π/ω পর প্রান্তবিন্দুতেই আছে। অর্থাৎ কি, সে একবার পূর্ণ দোলন কমপ্লিট করেছে। হ্যাঁ, যে জায়গা থেকে যাত্রা শুরু করেছিল আবার সেই জায়গাতে ফিরে এসছে। অর্থাৎ সময়ের ব্যবধান কত? সময়ের ব্যবধান হচ্ছে 2π/0 -0 ইকুয়াল টু 2π/ω। তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে তার টাইম পিরিয়ড টি, পর্যায়কাল। সরল দোলগতির পর্যায়কাল কি? তাহলে পেয়ে গেলাম সরল দোলগতির পর্যায়কাল হচ্ছে টি ইকুয়াল টু 2π/ω। অর্থাৎ যে সময়ে একটা পূর্ণ দোলন কমপ্লিট হচ্ছে সেটা পর্যায়কাল। এবার কম্পাঙ্ক কি? কম্পাঙ্ক মানে কি বলেছিলাম? কম্পাঙ্ক মানে বলেছিলাম টাইম পিরিয়ডের অনন্য। অর্থাৎ একক সময়ে যে কটা পূর্ণ দোলন সম্পূর্ণ হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে কম্পাঙ্ক। অর্থাৎ এখানে আমরা যদি বসিয়ে দিই ভ্যালুটা, তাহলে ω/2π হয়ে যাবে। কম্পাঙ্ক ইকুয়াল টু ω/2π, যেখানে ওমেগাটা কি? ওমেগাটা হচ্ছে √k/m ধরেছিলাম আমরা। হ্যাঁ, অর্থাৎ এই ওমেগাটাকে আমরা বলবো কৌণিক কম্পাঙ্ক। ওমেগাটাকে বলবো আমরা কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, হ্যাঁ, n ইকুয়াল টু দাঁড়াচ্ছে ω/2π। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের পর্যায়কাল এবং কম্পাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেলাম। পর্যায়কাল হচ্ছে 2π/ω এবং কম্পাঙ্ক হচ্ছে ω/2π। আচ্ছা, এবার তোমাদের দশা নিয়ে একটু কথা বলতে চাই। দশা এই জিনিসটা কি? তোমাদের দুটো জিনিস জানতে হবে, একটা হচ্ছে দশা, একটা হচ্ছে প্রাথমিক দশা। তো আগে দশা বিষয়টা বলে দিই। দেখো, দশা বলতে আমরা কি বুঝি? যে সরল দোলগতি সম্পন্ন কোনো কণার যে কোনো মুহূর্তের গতির অবস্থাকেই আমরা দশা বলি বা ফেজ বলি। ঠিক আছে, কি বললাম? সরল দোলগতি বিশিষ্ট যে কোনো কণার যে কোনো সময়ের গতির যে অবস্থা তাকেই আমরা তার দশা বলি বা ফেজ বলি। ঠিক আছে, এইবার ধরো কোনো সরল দোলগতি সম্পন্ন কণার সমীকরণটা হচ্ছে, সরণের সমীকরণটা হচ্ছে x ইকুয়াল টু a সাইন, আচ্ছা আমি এখানে করি, এগুলো তোমাদের বোঝা হয়ে গেছে। সরল দোলগতি সম্পন্ন কণার সরণের সমীকরণ ধরে নাও x ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস আলফা। এবার এইটাকে তুমি থিটা ধরো, তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে? x ইকুয়াল টু a সাইন থিটা। সরণের সমীকরণটা কি দাঁড়াচ্ছে? x ইকুয়াল টু a সাইন থিটা। তাহলে v গতিবেগ কি দাঁড়াচ্ছে? গতিবেগ দাঁড়াচ্ছে প্লাস মাইনাস, আমরা জানি কি গতিবেগের রাশিমালা? ওমেগা
এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার যদি এক্সের জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও এ সাইন থিটা, তাহলে কী দাঁড়াবে? প্লাস মাইনাস ওমেগা এ কস থিটা। দাঁড়াবে কি দাঁড়াবে না? অবশ্যই দাঁড়াবে, প্লাস মাইনাস ওমেগা এ কস থিটা। এবং ত্বরণের সমীকরণ যদি বসাও, ত্বরণ মানে কি জানি আমরা? ত্বরণ মানে আমরা জানি ওমেগা স্কোয়ার এক্স মাইনাস ওমেগা স্কোয়ার এক্স আমরা জানি, ইকুয়াল টু কী দাঁড়াবে? মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন থিটা। তাহলে একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে তোমাদের কাছে যে দেখো, সরল দোলগতি সম্পন্ন কোনো কণার সরণ, বেগ, ত্বরণ প্রত্যেকটাতেই কিন্তু থিটাটা আছে। প্রত্যেকের রাশিমালার মধ্যে থিটা আছে। অর্থাৎ আমরা বলতে পারি সরল দোলগতি সম্পন্ন কোনো কণার সরণ, বেগ, ত্বরণ প্রত্যেকটা রাশি কিন্তু দশা বা থিটার উপর নির্ভরশীল। এবার থিটার মধ্যে কি আছে? থিটার মধ্যে আছে ওমেগা টি প্লাস আলফা। থিটাটাকে আমরা কি ধরেছি? ওমেগা টি প্লাস আলফা। অর্থাৎ দশা কিন্তু আবার সময়ের সঙ্গে রিলেটেড। দশা মানে কি? সময়ের সঙ্গে রিলেটেড। বুঝতে পারছো তো? তাহলে তুমি যদি এখানে থিটার ভ্যালুটা 0 বসাও তাহলে কি হবে? থিটার ভ্যালুটা যদি 0 বসাও এই ইকুয়েশানে, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে বলো? 0। আবার থিটার ভ্যালু যদি 90 ডিগ্রি বসাও তাহলে এক্সের ভ্যালু কত আসছে? এ। কারণ কি? কারণ থিটার ভ্যালু তো, থিটা তো ওমেগা টি প্লাস আলফা। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে দশা হচ্ছে টাইমের সঙ্গে রিলেটেড। ঠিক আছে? এবার থিটার ভ্যালু যদি তুমি 0 বসাও তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে সরণের ভ্যালু 0। থিটার ভ্যালু 90 ডিগ্রি বসালে দেখা যাচ্ছে যে সরণের ভ্যালু ম্যাক্সিমাম, সেটা কত? এক্স ইকুয়াল টু এ। তাহলে আমরা এটা বলতে পারি যে এক্স ইকুয়াল টু 0 মানে কণাটার সাম্যাবস্থান, এবং এক্স ইকুয়াল টু এ মানে তার সর্বোচ্চ বিস্তার, মানে বিস্তারটা সর্বোচ্চ, সরণটা সর্বোচ্চ। তাহলে আমরা এটা বলতে পারি যে কোনো সরল দোলগতি সম্পন্ন কোনো কণা যখন তার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ পজিশানে যায় তখন তাদের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে π/2 বা 90 ডিগ্রি। আমরা কি বলতে চাইছি? যে কোনো সরল দোলগতি বিশিষ্ট কোনো কণা যখন তার সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ পজিশানে যায় তখন তার বিস্তার বা দশার পার্থক্য হচ্ছে π/2। এবার ইপকটা কি? ইপক প্রাথমিক দশা বা ইপক, প্রাথমিক দশা বা ইপক, সেটা নাম শুনে বুঝতে পারছো। প্রাথমিক দশা অর্থাৎ টাইম টি ইজ ইকুয়াল টু 0, টাইম টি ইজ ইকুয়াল টু 0-তে কোনো সরল দোলগতি বিশিষ্ট কণার যে দশা থাকে তাকেই আমরা ইপক বলবো বা প্রারম্ভিক দশা বলবো। তাহলে এখানে ইপক কত? থিটা ইজ ইকুয়াল টু আলফা। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই ব্যাপারটা যে ইপক মানে কি? টাইম টি ইজ ইকুয়াল টু 0-তে কোনো সরল দোলগতি বিশিষ্ট কণার যে দশাটা থাকে সেটাকে আমরা ইপক বলবো। ঠিক আছে? আচ্ছা, এবার তোমাদের সরল দোলগতির কিছু বিশেষ ধর্মের কথা বলে দিই। অলরেডি তোমাদের সরল দোলগতির কিছু বিশেষ বিশেষ ধর্ম আলোচনা করা হয়ে গেছে, যেটা বলতেই হবে সরল দোলগতির ধর্ম বলতে গেলে যে সরল দোলগতি হচ্ছে একটা রৈখিক পর্যবৃত্ত গতি। ঠিক আছে? অর্থাৎ এই গতি কিন্তু একটা নির্দিষ্ট পথ বরাবর একটা নির্দিষ্ট সময়ের অন্তর একই পথ দিয়ে বারবার যাতায়াত করে। ঠিক আছে? এবং সরল দোলগতির যদি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমাকে বলে তাহলে অবশ্যই বলতে হবে সরল দোলগতি বিশিষ্ট কোনো কণার ত্বরণ সর্বদা সরণের সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ সরণ যত বেশি হবে কণার ত্বরণটাও তত বেশি হবে। ঠিক আছে? এবং কণার ত্বরণটা সাম্যাবস্থান অভিমুখী, এটাও বলতে হবে। ত্বরণ সরণের সঙ্গে সমানুপাতিক এবং সাম্যাবস্থান অভিমুখী, এটা বলতে পারো। বা এটাও তুমি বলতে পারো যে কোনো সরল দোলগতি বিশিষ্ট কোনো কণা গতিবেগ ম্যাক্সিমাম কখন হয়? যখন সে সাম্যাবস্থান অতিক্রম করে। যখন সে সাম্যাবস্থান অতিক্রম করে তখন তার গতিবেগ সর্বোচ্চ, এবং যে কোনো দুই প্রান্তবিন্দুতে তার গতিবেগ 0 হয়। ঠিক আছে? এবং সরল দোলগতির পর্যায়কাল কি? তার বিস্তারের উপর নির্ভরশীল নয়। হ্যাঁ, বিভিন্ন কারণে তার বাহ্যিক মানে বিস্তার কমে যেতে পারে। বিস্তার কমে গেলে পর্যায়কাল কিন্তু অপরিবর্তিত থাকে। পর্যায়কাল কিন্তু কখনো তার বিস্তারের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে সরল দোলগতির বিশেষ বিশেষ বৈশিষ্ট্য।